আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। সবাই একটু জয়েন করে ফেলো। আসলে কি, দাঁড়াও, ক্লাসটা আগে দিয়ে নেই। সবাই একটু জয়েন করো। দেখো তো সবকিছু ঠিক আছে কিনা। ওকে, যারা যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হাসি। আচ্ছা, তো তোমাদের সবাই কমেন্ট করো। সবাই কি অবস্থা, সবাই কমেন্ট করো সবকিছু ঠিক আছে কিনা, এবং ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবা। তোমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমি তোমাদের একটু অ্যানালাইসিস করে দিই আজকে, তোমাদের জন্য একটু সুবিধা হবে। আমি একটু তোমাদের অ্যানালাইসিস করে দিই। এটা হয়তো বা তোমাদের জন্য অনেক সুবিধা হবে, খেয়াল করো। ঠিক আছে, একটু দেখো এখানে। হ্যাঁ, এই যে দেখো, তোমাদের প্রথম চ্যাপ্টারে যে ক্লাসটা হয়েছিল সেটা হচ্ছে বেসিক প্লাস জার্নাল। ঠিক আছে, দেখা যায়। আচ্ছা, বেসিক প্লাস জার্নাল ক্লাস হয়েছিল। থ্যাংক ইউ। আমি তোমাদের সাথে কথা বলবো। বেসিক প্লাস জার্নাল ক্লাস হয়েছিল। এটা থেকে তোমাদের নর্মালি কোনো কোশ্চেন আসে না। এটা হচ্ছে সকল চ্যাপ্টারের মূল। আচ্ছা, আমি আর একটু বড় করে দিচ্ছি, তাহলে জিনিসটা একটু সুবিধা হবে। আচ্ছা, দাঁড়াও, এটাকে আমি একটু কাট করে নিচ্ছি। দাঁড়াও, একটু কাট করে তোমাদেরকে আমি একটু বুঝাই দিই, তাহলে জিনিসটা কি সহজ হয়ে যাবে। এটা আমি একটু কাট করে নিচ্ছি। আমি যে এই চ্যাপ্টারগুলো তোমাদের যে ক্লাসগুলো করাইছি, টপিকগুলো। আচ্ছা, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ফাইল। তোমাদেরকে আমি প্রথমে বেসিক ক্লাস জার্নাল করাইছি। ঠিক আছে, এটা হচ্ছে সকল ক্লাসের মূল ক্লাস। মানে যারা সায়েন্স বা আর্টস থেকে আসো, এই বেসিক ক্লাস জার্নাল ক্লাস তোমাদেরকে করতে হবে। এই ক্লাস থেকে তোমার কোনো কোশ্চেন আসে না নর্মালি, কিন্তু এই ক্লাসটাই তোমাকে অন্যান্য কোশ্চেনে কিভাবে তুমি ভালো রেজাল্ট করবে সেটা তোমাকে হেল্প করবে। আচ্ছা, তারপরে ধরতে পারো যে এখান থেকে অনেক সময় 4 মার্কের প্রশ্ন আসে, কিন্তু অপশনাল। এরপর হচ্ছে তোমাদের 2 নম্বর টপিক যেটা ছিল, আমরা দ্বিতীয় নম্বর যেটা করেছি সেটা টেবুলার অ্যানালাইসিস। মনে রাখতে হবে এটা 100%, 100% 10 মার্কের প্রশ্ন আসবে। 100% 10 মার্কের প্রশ্ন আসবে। ঠিক আছে। এরপর আমরা করেছি 3 নম্বর হচ্ছে মিসিং অ্যামাউন্ট। এখান থেকেও 4 মার্কের প্রশ্ন 100% আসে। ঠিক আছে। এরপরে করেছি আমরা পারপিচুয়াল সিস্টেম, মানে ওই যে মার্সেন্টের যে জার্নালটা, এখান থেকেও 100% 10 মার্কের প্রশ্ন আসবে। ঠিক আছে। স্টোর লেজার, এটা হচ্ছে তোমার অপশনাল। এটা থেকে অনেক সময় আসে, অনেক সময় আসে না। আচ্ছা, স্পেশাল জার্নাল, এখান থেকে 100%, হ্যাঁ, 14 মার্কের প্রশ্ন আসে। মানে 10 মার্ক তো আসেই, প্লাস আরো 4 মার্কেরও আসে। এটা হচ্ছে তোমাদের অপশনাল। এখান থেকেও তোমার মার্কেটিং ডিপার্টমেন্ট এখান থেকে আসে, কিন্তু সব ডিপার্টমেন্ট এখান থেকে আসে না। আচ্ছা, ওয়ার্কশিট 100%, 10 মার্কের প্রশ্ন আসবেই, কোনোভাবে মিস নাই। ঠিক আছে। ব্যাংক রিকনসিলিয়েশন, এটা থেকে হয় 4 মার্কের আসবে, না হয় 10 মার্কের আসবেই এটা থেকে। ঠিক আছে। তাহলে কি বুঝতেছো, দেখো খেয়াল করে দেখো যে টপিকগুলো আমাদের ক্লাস হয়ে গেছে। ব্যাংক রিকনসিল স্টেটমেন্ট, এখান থেকে 100% 10 মার্কের প্রশ্ন আসবেই।
ফিনান্সিয়াল স্টেটমেন্ট 100% 10 মার্কের প্রশ্ন আসবেই। রেশিও হচ্ছে অপশনাল। তাহলে খেয়াল করে দেখো আমার যে টপিকগুলো শেষ হয়েছে, তুমি 10 মার্কের প্রশ্ন কয়টা পাইতেছো? তোমার এ প্লাস যে স্টুডেন্টরা কিভাবে পায় দেখো, এখানে 10 মার্ক পাচ্ছ, এখানে 10, ঠিক আছে? তাহলে এটা তুমি 10 যদি পাও তাহলে এখানে হচ্ছে 10 প্লাস এটা থেকে 10 প্লাস এখান থেকে ধরো 14 দিলাম, এখানে 10 দিলাম, 10 প্লাস এখানে 10, কত হলো? 10 প্লাস হচ্ছে এখানে 10। তার মানে তোমার সি পার্টে তোমার 5টা আনসার করতে পারবো 10 মার্ক করে। দেখো এখানেই তোমার 50 মার্কে বরাদ্দ হয়ে গেছে, 50 মার্ক, ঠিক আছে? তারপরে আরো তো দুইটা নিচে রয়েছে ওই 10 মার্ক, তার মানে এখানে আরো 20 আছে। তো টোটাল সি পার্টে 60টা ম্যাথ আসবে 70 মার্কসের। এখান থেকে তোমাকে 50টা আনসার করতে হবে। এর মধ্যে যারা শুধুমাত্র এই টপিকগুলো, যে টপিকগুলো আমি করাইছি, এই টপিকগুলো যারা মনোযোগ দিয়ে করবে, এমন ভাবে করবে যে টপিক থেকে কোশ্চেন আসলে যেন মিস না হয়, তাহলেই তারা এ প্লাস পাবে, ঠিক আছে? তুমি গিয়ে দেখো 22-23 সেশনে আমি এই রেশিও অ্যানালাইসিস ছিল লাস্ট ক্লাস, এরপরে আমি আর কোনো ক্লাস নিয়ে নেই, ঠিক আছে? এইখান থেকে করে তোমরা দেখছো এ প্লাসের ভরপুর ছিল, ভরি ভরি এ প্লাস ছিল, ভরি ভরি এ প্লাস ছিল। এখন এই যে বিষয়টা, এই এখানে 13টা টপিকস, কয়টা টপিকস? 13টা। আমি আরো হয়তো 2টা টপিকস করাবো, মানে 15টা টপিকস করাবো। আমি কেন করাই, কেন তোমাদেরকে কষ্ট দেয়? কারণ আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট এ প্লাস পাক। তাদের মেধা থাকবে 15টা টপিকস, তারা 15টা টপিক্সে স্ট্রং থাকবে। এখান থেকে পরীক্ষায় 5টা টপিক্সে 10 মার্কস আসবে, তারা 50 মার্কের প্রশ্ন আনসার করবে। তাদের হাতে থাকে কয়টা? 10টা টপিক্স তাদের অতিরিক্ত থাকবে, এবং এই বাকি 10টা টপিক্স থেকে তাদের 4 মার্কে 4টা বা 5টা প্রশ্ন আসে, সেখানে কমন পড়বে, ওইখানে পাবে 20 মার্ক। তাহলে তাদের দাঁড়াচ্ছে কত মার্ক? 70 মার্ক, ঠিক আছে? যাদের স্ট্রং 70 থেকে ধরো তুমি সর্বোচ্চ 60 মার্ক পাইলা। কত মার্ক পেলে? 60 মার্ক। তোমাকে তোমার কলেজ থেকে দিল 10 মার্ক, ধরো তোমার কলেজ থেকে 20 মার্ক দেন, 10 মার্ক, এবং তুমি ওই বাকি ক নাম্বার পার্ট থেকে পাইছো 10 মার্ক, তাহলে কত হইলো? 80 মার্ক। তাহলে এখানে তোমার এ প্লাস থাকবে, এবং তুমি 10 থেকে 10 পাবে না, আর তোমার কলেজ থেকে দিবে না। কলেজ থেকে মিনিমাম 15 থেকে 19 বা 20 দেয়, বুঝছো? তাহলে তুমি খেয়াল করে দেখো, এই চ্যাপ্টার গুলো যখন তোমাকে অ্যানালাইসিস করা হয়েছে, এই যে এই শুধুমাত্র এই চ্যাপ্টার গুলা তুমি অ্যানালাইসিস করে দেখো যে তোমার এ প্লাস পাওয়ার মতো অপশন তোমার আগেই শেষ হয়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে তোমার সেই টপিকস। তোমরা খালি বলো স্যার কত চ্যাপ্টার শেষ হয়েছে। আসলে চ্যাপ্টার বলতে কিছু না, এখানে টপিকস, কারণ তোমাদের 4টা ডিপার্টমেন্ট আমি একসাথে পড়াই। এখানে 4টা ডিপার্টমেন্টের আমি টোটালি টপিক শেষ করছি হচ্ছে কতটা? 13টা। এই 13টা টপিকসে তোমার এ প্লাস বরাদ্দ আছে, এখান থেকে এ প্লাস মিস যাবে না। 100% যদি তোমার এখানে 100% প্রিপারেশন থাকে, এই 13টা টপিকস থেকে তুমি এ প্লাস পাইবা, মিস যাওয়ার কোনো অপশন নাই। আরো যে বাকি আমাদের 2টা টপিকস থাকে, 14 নাম্বার এবং হচ্ছে 15 নাম্বার, ঠিক আছে? ওইখান থেকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য বেশি গুরুত্বপূর্ণ, ওইটা বাদেও তুমি এ প্লাস পাইবা। তারপর আমি ওইগুলা করাবো, এবং অন্য ইয়ারও ছিল। তাহলে খেয়াল করে দেখো, তোমার এ প্লাস এখন বর্তমানে তোমার হাতে, তুমি কি করবা সেটা তোমার বিষয়। এবং তুমি ক্লিক করে দেখো, আমরা বেসিক প্লাস জার্নালে কয়টা ক্লাস করেছি দেখো, দেখা আছে, এই যে দেখো 5টা ক্লাস করেছি। তারপরে ওয়ার্কশিটে আমরা কয়টা ক্লাস করেছি? আমরা প্রায় 4টা এখানে ক্লাস আছে, আমরা 4টা ক্লাস ওয়ার্কশিট হয়তো করেছি, ওয়ার্কশিট শুধু। এর আগে আমরা কি করেছিলাম? এই ওয়ার্কশিটের আগে আমরা কি করেছিলাম? অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিসটা কোথায়? এখানে এই দেখছো, এখানে 8 নাম্বারের এন্ট্রিটা মিসিং, কোনো একটাতে ঢুকে গেছে আর কি। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিসটা আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিসে ক্লাস নিয়েছিলাম। তাহলে এই হচ্ছে তোমাদের অ্যানালাইসিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন রেজাল্ট হচ্ছে তোমাদের কাছে, ঠিক আছে? আর কিছু না। এরপরও কোন চ্যাপ্টার 100% পরীক্ষা আসবে, কোন চ্যাপ্টার 100% পরীক্ষা আসবে না, সেটাও আমরা তোমাদেরকে দিয়ে দিব। সেটাও আমরা তোমাদেরকে কি করে দিব? দিয়ে দিব, যে কোন চ্যাপ্টার 100% পরীক্ষা আসবে এবং কোন চ্যাপ্টার পরীক্ষা 100% আসবে না, সেটাও কিন্তু তোমাদের এইভাবে আমরা ফাইল করে দিয়ে দিব।
বুঝতে পারছো? এই যে দেখো সাজেশন পাইবা তোমরা, একটু দেখাই তোমাদেরকে। ফার্স্ট ইয়ার সাজেশন তোমাদের 22-23 যে সাজেশনটা ছিল, এটা হচ্ছে তোমার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ম্যাথ। আমি একটু দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমি অ্যাকাউন্টিং পিডিএফটা ওপেন করতে হবে, একটু পিডিএফটা কই। আচ্ছা, এখান থেকে ওপেন করি। আচ্ছা, পিডিএফটা নাই, আমি এটাই ওপেন করছি। দেখো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে ম্যাথটা আমি ওপেন করতেছি, দেখো সাজেশনটা। তোমাদেরকে এটা ওয়ার্ড ওপেন হবে, সাদা আসবে। আচ্ছা, খেয়াল করো। এই যে দেখো তোমাদেরকে এইভাবে সাজেশন দেওয়া হবে যে কোন টপিকসে 100% তোমাদের পরীক্ষা আসবে। দেখো, যেমন মিসিং অ্যামাউন্টটা 100% আসবে, এভাবে দেওয়া হবে। ট্রায়াল ব্যালেন্স থেকে 100% আসবে, রেক্টিফাই ইন্টারেস্ট থেকে 100% আসবে, এভাবে তোমাদেরকে দেওয়া হবে। এবং এর মধ্যে কম গুরুত্বপূর্ণ কোন টপিকসগুলো 99% এভাবে দেওয়া হবে। সি পার্টে কোন কোন ম্যাথগুলো থেকে 100%, যেমন দেখো টেবল অ্যানালাইসিস 100% আসবে, ওয়ার্কশিট থেকে 100% আসবে, পেপার 100%, স্পেশাল 100% আসবে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট 100%, ব্যাংকিং কনসেপ্ট 100%। এইভাবে তোমাকে 100% কোনগুলো আসবে। এবং এই চ্যাপ্টারে এই এই টেবল অ্যানালাইসিসে তোমার কি কি আসতে পারে, টেবল অ্যানালাইসিস, পিরিয়ডিক, পারপেচুয়াল, একাউন্টিং ইকুয়েশন, প্রবলেম। ওয়ার্কশিটে কি কি আসতে পারে দেখো, অপশন পর্যন্ত লেখা আছে। হ্যাঁ, তোমরা হয়তো বা ভাবতে পারো আমি কি শুধু লাইভ ক্লাসই করাই, শুধু লাইভ ক্লাস করলে কি এ প্লাস পাওয়া যাবে? না, লাইভ ক্লাসের পাশাপাশি আমরা ইন্ডিকেট করে দিচ্ছি যে কোন টপিকসটা কতটুকু গুরুত্বপূর্ণ। কারণ একটা স্টুডেন্টের পক্ষে আমি হয়তো বা সম্পূর্ণ বইটা পড়াইছি, তোমাদের পক্ষেও সম্পূর্ণ বইটা পড়া সম্ভব, কিন্তু পরীক্ষার সময় মাথায় রাখা একটা স্টুডেন্টের পক্ষে সম্পূর্ণ টপিকস গুলা অনেকটাই জটিলের দিকে যাবে। সেই জন্য এখানে আমরা মার্ক করে দিই যে যে কোশ্চেন বা যে চ্যাপ্টারগুলো 100% সেগুলো আগে করে নিবা, এরপরে 99% গুলো করবা। তুমি কিন্তু শুধুমাত্র 100% গুলো করলেই যে তুমি এ প্লাস পাবে এরকম কিন্তু না। 100% গুলো করে এমন ভাবে করবা যেন এটা থেকে কোনো ভুল ত্রুটি না থাকে, এবং 99% গুলো সর্বোচ্চ চেষ্টা করবা কভার করার জন্য। এরপরে হচ্ছে তোমার পরীক্ষা এক্সাম ভালো হবে, এর আগ পর্যন্ত না। শুধু লাইভ ক্লাস করলা, ইডাব্লিউ করলা, পরীক্ষার আগে অ্যানালাইসিস পড়লা না, ঠিক আছে? তুমি নিজে পড়লা না, তুমি লাইভ ক্লাস সব করছো কিন্তু পরীক্ষার আগে আর পড়ো নাই, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো করো নাই, ক্লাস থাকবে না। ওকে, তো এটা তোমাদেরকে একটু দেখাই দিলাম। এই চ্যাপ্টার গুলা, এই অ্যানালাইসিস গুলো তোমরা পাইবা, ঠিক আছে? এই অ্যানালাইসিস গুলো তোমরা পাইবা, এগুলো দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে? মার্কেটিং ডিপার্টমেন্টও, মার্কেটিং ম্যানেজমেন্ট কঠিন লাগে, আমি চাই থেকে হ্যাঁ মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য ক্লাস পাইবা আপা, কোনো সমস্যা নাই। ভাই পিডিএফটা কি আমাদের, হ্যাঁ পিডিএফটা তোমাদেরকে দিয়েছি, এবং তোমাদেরটা এই মাসে হয়ে যাবে, ফাইনালটা এই মাসে হয়ে যাবে। তোমাদের আজকে কত তারিখ? 21 তারিখ। তোমরা এই মাসে পাওয়া যাবে, তোমাদের মেইন সাজেশনটা এই মাসে পাওয়া যাবে তোমরা, ঠিক আছে? দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এখন তোমাদের রানিং যে চ্যাপ্টারটা ছিল সেটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস। এখানে তোমাদের এই অঙ্কটাতে সমস্যা ছিল, তোমাদের এই অঙ্কটাতে সমস্যা ছিল। আচ্ছা, এই অঙ্কটাতে তোমাদের সমস্যা ছিল। আমি কিন্তু বলছি না যে চ্যাপ্টার এড করা লাগবে না, ঠিক আছে? আমি কিন্তু বলি না যে চ্যাপ্টার এড করা লাগবে না, আমি তোমাদেরকে বলেছি যে কোন টপিকসটা কতটুকু ইম্পর্টেন্ট করবা সবই। হ্যাঁ, এর মধ্যে 100% গুলো অনেক ভালোভাবে করবা, আর অন্য টপিক গুলো একটু মানে ভালোভাবে করবা, কিন্তু এগুলা পরে করবা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো তোমাদের এই 23 নম্বর অঙ্কটা সমস্যা ছিল। সবাই একটু রেডি লিখে দাও, আমি অঙ্ক করাবো। সবাই একটু রেডি লিখে দাও, সবাই একটু রেডি লিখে দাও। আমি তোমাদেরকে এ প্লাসের যে ক্লাস করলে তুমি এ প্লাস পাইবা সেটা আমি তোমাদের হাতে তুলে দিছি, একবার হাতে তুলে দিছি। যদি বিশ্বাস না হয়, তোমরা গত ইয়ারে কতগুলা স্টুডেন্ট এ প্লাস পাইছে তুমি হিসাব করে কুল পাইবা না, পেজের মধ্যে রিভিউ আছে। দেখো, এখন তোমার হচ্ছে এ প্লাস পাওয়ার সুযোগ হচ্ছে তোমার নিজে তৈরি করতে হবে। আমি তোমার হাতে এ প্লাস তুলে দিছি, এ প্লাস পাওয়ার জন্য যে ক্লাস দরকার আমি সেটা তোমাকে ফ্রি তোমার হাতে তুলে দিছি। তুমি ঘরে বসে ক্লাস করতে পারতেছো, তোমার বাসায় কারো কাছে যেতে হবে না। তোমার মোবাইলের ভিতরে এ প্লাস পাওয়ার মতো ক্লাস আমি দিয়ে দিছি, অ্যাকাউন্টিংও দিয়ে দিছি, ফিনান্সও দিয়ে দিছি, ইকোনমিক্সও দিয়ে দিছি। আমি কেন জোর গলায় বলতে পারতেছি, কারণ আমার এই সাবজেক্টগুলোতে স্টুডেন্ট এ প্লাস পাচ্ছে। এই ইয়ারও পেয়েছে, গত ইয়ারও পেয়েছে, এর আগের ইয়ারও পেয়েছে। তাহলে তোমাদের ফোনের ভিতরে এ প্লাস পাওয়ার 3টা সাবজেক্ট ক্লাস দিয়ে দিছি। এরপরে বাকি থাকে থিওরি সাজেশন পাবা, 90% কমন থাকবে। এবং এই ইয়ারে আমি থিওরির উপরেও ক্লাস নিব, বুঝছো? কারণ অনেকে সায়েন্স বা আর্টস থেকে আসে, তাদের থিওরি বুঝতে সমস্যা হয়। আমি মনে করি আমার ক্লাস তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেই জন্য আমি তাদেরকে ক্লাস দিব, ঠিক আছে? ওকে, আচ্ছা।
একজন হচ্ছে তৈমুর হোসেন তৈয়ব আর কি বলছে, ভাই আমি একটা এনজিও তে জব করি, ঠিকমতো পড়ার সময় পাই না এবং অনলাইন কোর্সে ভর্তি হলে ক্লাসের সময় অনুযায়ী ক্লাস করতে পারবো না। আমার প্রথম বর্ষে 3টা ফেল আসছে এবং দ্বিতীয় বর্ষে পড়ালেখা করিনি, এমত অবস্থায় কিভাবে পাশ করব, ক্লাস কিভাবে করতে পারবো, দয়া করে ম্যানেজমেন্টের ডিপার্টমেন্ট বলুন। ঠিক আছে ভাইয়া, তুমি আমাদের পেজে এসএমএস করে রাখো 11+ একাডেমিতে, আমি তোমাকে অবশ্যই সঠিক পরামর্শ দিব। তুমি চাইলে আমাকে সহজভাবে কথা বলার জন্য আমাকে ফোন দিয়ে কথা বলতে পারো। ঠিক আছে, ওকে। তোমাদের যাদের সরাসরি কথা বলতে ইচ্ছা করে তোমরা এই নাম্বারে কল দিবা। ঠিক আছে, বুঝছো? এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার, এটা নগদ নাম্বার, এটা এই নাম্বারে কল দিবা। কল দিলে আমার অ্যাসিস্ট্যান্ট ধরবে, যদি আমি থাকি আমার সাথে কথা বলতে পারবো। বুঝতে পারছো? ওকে। আর এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট নাম্বার, বুঝছো? তা আমাদের কোর্স নিয়ে কিন্তু অনেক টিচাররা মানে বিক্রি করতেছে অবৈধভাবে, আমাদের কোর্সের ভিতরে ঝামেলা করতেছে। তোমরা কিন্তু খুবই সাবধান থাকবা। তোমরা অবশ্যই 11+ একাডেমিতে ভর্তি, 11+ একাডেমি পেজে মেসেজ করে কিন্তু কোর্সে ভর্তি হবা। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা সবাই এখন প্রবলেমটা সলভ করি। B23 এনিউ, এটা অ্যাকাউন্টিং এ 10 সালে আসছে, 11 সালে আসছে, 14 সালে আসছে, এরপরে ওর আর কোনো নামগন্ধ নাই। হুট করে আবার 2020 সালে 10 মার্কে চলে আসছে। এখানে কি বলছে দেখো, এখানে নিট সেলস, কস্ট অফ গুডস সোল্ড, সেলিং, এডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স, ইনকাম দেওয়া আছে। বলতেছে প্রিপেয়ার শিডিউল শোয়িং দ্য ভার্টিক্যাল অ্যানালাইসিস। দ্য ভার্টিক্যাল অ্যানালাইসিস কিন্তু আমরা ভালো করে জানি, আমাদের একটার উপর ডিপেন্ড করে বাকিগুলো পার্সেন্ট বের করতে হবে। আর হরিজন্টালটা হচ্ছে কি বিয়োগ করে একটা থেকে একটা ইয়ার কম্পেয়ার করতে হয়। তো যেহেতু এখানে আমার নিট সেল দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, এখানে একটা স্টেপ আমাকে ফলো করতে হবে, আমি তোমাকে বুঝাচ্ছি, খেয়াল করে দেখো। প্রথমে তোমাকে নিট সেলস থেকে প্রথমে তোমাকে নিট সেলস, হ্যাঁ, সেলস থেকে লেস কস্ট অফ গুডস সোল্ড দিবা, কস্ট অফ গুডস সোল্ড বাদ দিবা। বাদ দেওয়ার পরে কি থাকবে? গ্রস প্রফিট থাকবে, গ্রস প্রফিট। ঠিক আছে, গ্রস প্রফিট থাকবে। তো এখানে দুইটা ইয়ার দেওয়া আছে। তো তুমি প্রথমে নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড গ্রস প্রফিট আসবে, তারপর হচ্ছে লিখবো হচ্ছে কি মাইনাস অপারেটিং এক্সপেন্স। এখান থেকে সেলিং এক্সপেন্স বাদ দিবা, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স বাদ দিবা, তারপরে যে টাকাটা আসবে সেটা হচ্ছে কি ইনকাম বিফোর ট্যাক্স, তারপরে মাইনাস ট্যাক্স বাদ দিবা, তারপরে নেট ইনকাম। এই জিনিসটা তুমি প্রথমে গুছাইবা। গুছানোর পরে এই যে তোমার একটা কস্ট অফ গুডস একটা অ্যামাউন্ট আছে, তারপর হচ্ছে সেলিং এক্সপেন্স একটা অ্যামাউন্ট আছে, এখানের মূল কে? এখানে সবকিছুর মূল হচ্ছে নিট সেলস। তখন তুমি প্রত্যেকটার পার্সেন্ট বের করার সময় 2014 সালে যদি তুমি মনে করো বের করতে চাও যে কস্ট অফ গুডস কত টাকা, সেক্ষেত্রে তুমি নিট সেলস এর উপর ডিপেন্ড করে বের করো। তখন তুমি নিট সেলসটা নিচে দিবা 7,50,000 টাকা, আর কস্ট অফ গুডস কত 4,65,000 টাকা। এটাকে 100 দিয়ে গুণ দিবা, তখন তোমার এটা একটা ভার্টিক্যাল হিসাবে একটা পার্সেন্টেজ চলে আসবে যে নিট সেলস এর তুলনায় কস্ট অফ গুডস কত পার্সেন্ট, সেটা তুমি পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে 4,65,000 ভাগ হচ্ছে 7,50,000 ইন্টু কত 100, তাহলে কত হলো 62% আসছে আমাদের কস্ট অফ গুডস। তাহলে 2014 সালে যদি আমরা দেখি, তাহলে আমাদের কস্ট অফ গুডস হচ্ছে যে পার্সেন্টটা সেটা আছে কত 62%। এইভাবে তুমি সেলসের উপর ডিপেন্ড করে প্রথমে কস্ট অফ গুডস করবা, তারপরে গ্রস প্রফিট যে বের করছো, হ্যাঁ, তারপরে গ্রস প্রফিটটা করবা, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার সেলিং এক্সপেন্স করবা, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স করবা, ইনকাম ট্যাক্স এক্সপেন্স করবা, তারপরে নিট ইনকাম করবা। এইভাবে প্রত্যেকটা করলে তোমাদের এই পার্সেন্টটা চলে আসবে, তাহলে তোমার আনসারটা শেষ। আশা করি যাদের সামনে বই আছে তোমরা এটা বুঝতে পেরেছো, যারা বুঝতে পেরেছো তারা অল ক্লিয়ার লিখে দাও, কারণ আমি ভার্টিক্যাল অ্যানালাইসিসটা গত ক্লাসে করাই দিছি, এখন এটা জাস্ট বোঝানোর দরকার ছিল। কারণ গত ক্লাসে এসএস এবং লাইবিলিটিস এর ব্যাপারটা ছিল, আজকে হচ্ছে সেলস এবং কস্ট অফ গুডস এর ব্যাপারটা, মানে সেলসের সাথে খরচ এবং বিষয়টা আছে, সেজন্য সেলসের উপর ডিপেন্ড করে তোমাকে ওই বাকি পার্সেন্ট গুলো এভাবে বের করতে হবে। তো যারা বুঝতে পেরেছো তারা অল ক্লিয়ার লিখে দাও, আমি দেখবো কে কে বুঝতে পেরেছো, আর যারা বুঝতে পারো নাই তারা বইটা একটু দেখো, ভালো করে বুঝবা। ওকে। এই আনিকায় আমার সবসময় জ্বালাইবো, ওই ছেড়ে আর্টসের থেকে আইসে, আর্টস থেকে আয়া কখনো কখনো ভালো বুঝে, কখনো কখনো বুঝে না। হ্যাঁ, এটার সাজানো ইনকাম স্টেটমেন্টের মতো হবে। এটা সাজানোটা কিসের মতো হবে? ইনকাম স্টেটমেন্টের মতো হবে। ইনকাম স্টেটমেন্টের সাজানোর পর তুমি সেলসের উপর ডিপেন্ড করে পার্সেন্ট বের করে দিবা। ঠিক আছে, আমার এখানে আনসারটা নাই, যদি আনসারটা থাকতো তাহলে আমি তোমাদেরকে বুঝাই দিতে পারতাম। ঠিক আছে, রুহি বুঝতে পারে নাই, একটু খেয়াল করে দেখো। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, রুহি বুঝতে পারবা। ঠিক আছে, না বুঝার কিছু নাই।
আচ্ছা, অল ক্লিয়ার, শুভমন্ডল বুঝে নাই। এদিকে আমার স্মার্ট বোর্ড বন্ধ হয়ে গেছে, এমন হলো কেন এটা? এই আজকে কি তোমাকে ক্লাসে কি কুফা লাগছে না? এমনি আমি ক্লান্ত। সন্ধ্যা থেকে আমি শেষ। এটা হচ্ছে তোমাদের এই যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 10-এর 28 পেজ। বাহ, ভালোই তো, আশা করছো তো। বাবারে, কি হলো এটা? স্মার্ট বোর্ড হ্যাং হয়ে গেছে। কত ভালো। আচ্ছা, তাহলে এটা শেষ। ওকে, এর পরবর্তী স্টেপটা, আচ্ছা, এটা হচ্ছে বইয়ের 10-এর 28 পেজ, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 10-এর 28 পেজ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তা এর পরবর্তীটা দেখি তো কি। এর পরবর্তী তোমাদের এই অঙ্কটাতে সমস্যা ছিল। হ্যাঁ, তোমরা এটা পারবা। আমি যে এই অঙ্কটা করেছি না, এটা সেলস এর উপর ডিপেন্ড করে। ইনকাম স্টেটমেন্ট তো পুরো অঙ্কটা করবা, সাজাইবা, সাজানোর পরে সেলস এর উপরে ডিপেন্ড করে, মানে সেলসটা নিচে দিবা, যেটা পার্সেন্ট ব্র্যাকেটের উপরে দিবা, ইনটু 100 দিবা, প্রত্যেকটার পার্সেন্ট বের হয়ে যাবে, কোনো টেনশন করার কিছু নাই। আচ্ছা, সবাই দেখলাম ক্লিয়ার? এক দুজনে বুঝানো ঠিক হয়ে যাবে, এটা দেখে নিও, হয়ে যাবে বই থেকে। এখন এখানে আমার মনে হয় তোমাদের এই 3 নাম্বার রিকোয়ারমেন্টের সমস্যা, নাকি? সবাই একটু আমাকে রেসপন্স করো তো দেখি, 3 নাম্বার রিকোয়ারমেন্টের সমস্যা না তোমাদের? হ্যাঁ, সবাই একটু রেসপন্স করো, তোমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্টে মনে হয় সমস্যা। সবাই একটু রেসপন্স করো, তোমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্টে মনে হয় সমস্যা। আচ্ছা, তাহলে আমি 3 নাম্বার রিকোয়ারমেন্টটা একটু বুঝাই দিতেছি, খেয়াল করে ভালো করে দেখো। এটা কিন্তু একটু জটিল, আসলে এগুলো তো বোর্ড পরীক্ষা আসে না। আচ্ছা, তো 3 নাম্বার রিকোয়ারমেন্টের আমি যদি তোমাদেরকে একটু, আমার নিজেরও কিন্তু সূত্র মনে থাকে না, আমি কিন্তু সূত্র অনেক সময় দেখা লিখি, তোমরা তো আর সূত্র দেখে লিখতে পারবে না। আমি তো স্যার, আমার 7 কোণ মাপ, বুঝছো? তাহলে আমি এটা একটু সূত্রটা লিখি, একটু খেয়াল করে দেখো। সূত্রটা আমি একটু লিখি। 3 নাম্বার রিকোয়ারমেন্ট 3, এটার সূত্র কি বলছে? ইনভেন্টরি টার্নওভার রেশিও বলছে। ইনভেন্টরি কি? টার্নওভার রেশিও। ইনভেন্টরি টার্নওভার রেশিও। আচ্ছা, ইনভেন্টরি টার্নওভার রেশিও, এটা সূত্রটা হচ্ছে তোমার, আমার যতটুকু মনে আছে, উপরে কস্ট অফ গুডস সোল্ড, নিচে হচ্ছে এভারেজ ইনভেন্টরি, নাকি? এভারেজ ইনভেন্টরি। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে তোমরা ক্লাসের সবগুলো সূত্র নোট করে আমাকে দিবা, আমি করে দেব। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের সূত্র। আচ্ছা, এখন এই সূত্রটা আমি লিখলাম, ঠিক আছে? তাহলে এখন আমি যদি মান বসাই, খেয়াল করে দেখো, মান যদি বসাই, তাহলে অঙ্কে দেখো, এভারেজ ইনভেন্টরি মানে কি? দুইটা ইনভেন্টরিকে তুমি যোগ দিবা, 2 দিয়ে ভাগ দিবা, তাহলে এভারেজ ইনভেন্টরি চলে আসবে। তাহলে খেয়াল করে দেখো, ইনভেন্টরি আমার কয়টা আছে? যে একটা। আর কি কোনো ইনভেন্টরি আছে? নাই। তাহলে ইনভেন্টরি কিন্তু আমার একটাই আছে। আমার কি আর ইনভেন্টরি আছে? নাই। তাহলে যদি দুইটা ইনভেন্টরি থাকে, তাহলে আমি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এভারেজ হবে। যদি একটা থাকে তাহলে একটাই, তাহলে আমার কত? 2 লাখ টাকা। এটা হচ্ছে এভারেজ ইনভেন্টরি। এখন সমস্যা হচ্ছে, কস্ট অফ গুডস সোল্ড এর কোনো ছিটা ফোটাও এখানে নাই, তুমি কোনোভাবে এটা বের করতে পারবে না। কস্ট অফ গুডস সোল্ড এর একটা সূত্র আছে, ওপেনিং ইনভেন্টরি প্লাস হচ্ছে পারচেস সংক্রান্ত মাইনাস হচ্ছে ক্লোজিং ইনভেন্টরি। এটা দিয়েও তুমি বের করতে পারবে না, কিন্তু আমি তোমাদেরকে একটা স্টেটমেন্ট দেখাই, ওইটা দিয়ে বের করতে পারবা। আসলে আজকে খুব ক্লান্ত আমি, তোমরা কিন্তু লাইভে থাকো, আমি একটু বুঝাই, ঠিক আছে? দেখো, আমরা জানি যে সেলস থেকে, খেয়াল করে দেখো, সেলস থেকে আমাদের যে সেলসের যে অ্যামাউন্টটা, ওইখান থেকে যখন আমরা
কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দেই, কস্ট অফ গুডস সোল্ড হ্যাঁ বাদ দেই, তখন যে অ্যামাউন্টটা আসে ওইটাকে বলা হয় কি গ্রস প্রফিট। কি বলে এটাকে? গ্রস প্রফিট। গ্রস প্রফিট। ওকে, এই গ্রস প্রফিট থেকে আমরা যখন অপারেটিং এক্সপেন্স, আদার্স এক্সপেন্স, সব এক্সপেন্স যখন বাদ দেই, ধরো লেস অপারেটিং এক্সপেন্স, অপারেটিং আদার্স যত কিছু আছে, অপারেটিং আদার্স মানে সবকিছু যোগ বিয়োগ করে এক্সপেন্স বাদ দিলে আমরা কি পাই? এখান থেকে আমরা বাদ দিলে যে টাকাটা পাই সেটা হচ্ছে, আমরা যে টাকাটা পাই সেটাকে বলা হয় নিট প্রফিট। কি প্রফিট? নিট প্রফিট। ঠিক আছে? ওকে, এখন আমরা একটা জিনিস খেয়াল করতে হবে, অঙ্কে কিন্তু সেলস আছে, অঙ্কে কি আছে? সেলস আছে। আর গ্রস প্রফিটটা যদি আমি বের করতে পারি তাহলে সেলস থেকে যদি কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে যদি গ্রস প্রফিট আসে, সেলস থেকে গ্রস প্রফিট বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড চলে আসবে। সেক্ষেত্রে আমাদেরকে ট্রাই করতে হবে যে আমরা গ্রস প্রফিটটা কিভাবে বের করতে পারি। তার মানে এখানে একটু খেয়াল করে দেখো, হয়ে গেল। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো যে এই গ্রস প্রফিট থেকে এই অপশনগুলো বাদ দেওয়ার পর যে টাকাটা আসে সেটা হচ্ছে নিট প্রফিট। তার মানে নিট প্রফিট থেকে যদি আমি নিট প্রফিটের সাথে যদি আমি, যেহেতু গ্রস প্রফিট থেকে এই অপশনগুলো বাদ দিয়ে নিট প্রফিট বের করছি, এই নিট প্রফিটের সাথে যদি আমি এই অপশনগুলো যোগ দিয়ে আমার গ্রস প্রফিটটা চলে আসবে। এই কাজটা এখানে করতে হবে। তার মানে নিট প্রফিট কত একটু দেখো তো দেখি। নিট প্রফিট হচ্ছে আমার কত? ২৮,৯৫০। নিট প্রফিট কত? ২৮,৯৫০। আচ্ছা, তাহলে নিট প্রফিট হচ্ছে আমার ২৮,৯৫০। তাহলে আমি এখানে লিখলাম ২৮,৯৫০, ২৮,৯৫০। এখন এই অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমার কি কি আছে দেখো তো, খুঁজে পাও কিনা? একটাও নাই, একটাও নাই। এই যে দেখো, ইন্টারেস্ট এক্সপেন্স হচ্ছে আমার ওই অপারেটিং এক্সপেন্স। কেমনে বুঝলাম? স্যার আমি কিন্তু জানি যে কস্ট অফ গুডস সোল্ড এর পরে যত খরচগুলো থাকে সবগুলো অপারেটিং এক্সপেন্স, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে এখন আমার এখানে এই এই টোটাল এই অপারেটিং এক্সপেন্সের ভ্যালুটা মাত্র আছে কত? একটা, ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্সটা কত? ৬,০৫০। তাহলে আমার হচ্ছে ৬,০৫০। তাহলে আমার সূত্রটা কি হচ্ছে? গ্রস প্রফিটের সূত্রটা আমার কি দাঁড়ালো? গ্রস প্রফিটের সূত্রটা দাঁড়াইছে গ্রস প্রফিট সমান ইন্টারেস্ট এক্সপেন্স যোগ হচ্ছে কি নিট প্রফিট। কারণ আমরা জানি যে গ্রস প্রফিট থেকে যখন অপারেটিং এক্সপেন্সটা আমরা বাদ দিই তখন কি নিট প্রফিট আসে। এখন তার এই নিট প্রফিটের সাথে যখন আমরা অপারেটিং এক্সপেন্সটা যোগ করব তখন আমাদের গ্রস প্রফিটে চলে আসবে। আমাদের সেই কাজটা এখানে করতে হবে, যখন এই দুইটাকে আমরা যোগ দিব তখন আমাদের গ্রস প্রফিটটা চলে আসবে। এই জন্য আমরা গ্রস প্রফিটের সূত্রটা লিখব। সুতরাং গ্রস প্রফিট, গ্রস প্রফিট হচ্ছে আমাদের সূত্র হবে কি জানো নি? নিট প্রফিট প্লাস হচ্ছে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং নন অপারেটিং যা আছে সব এখানে আসবে। কি হইল রে ভাই, এমন করছে কি? আচ্ছা, তাহলে নিট প্রফিট আমাদের কত? ২৮,৯৫০। ২৮,৯৫০। আর অপারেটিং এক্সপেন্স আমি শুধু একটাই পাইছি, সেটা হচ্ছে ইন্টারেস্ট কত? ৬,০৫০। তাহলে যোগ দিলে আমাদের কত আসতেছে? ২৮,৯৫০ যোগ হচ্ছে ৬,০৫০, হচ্ছে ৩৫,০০০। তার মানে আমরা কিন্তু নর্মালি গ্রস প্রফিট পেয়ে গেছি ৩৫,০০০। যারা গ্রস প্রফিটটা বুঝতে পেরেছো ক্লিয়ার লিখে দাও। অঙ্কটা একটু জটিল, এভাবে করতে হবে। গ্রস প্রফিট যারা বুঝতে পেরেছো ক্লিয়ার লিখে দাও। গ্রস প্রফিট একটু ক্লিয়ার লিখে দাও। এটা একটু জটিল রে ভাই, এটা একটু বুঝতে হবে ঠান্ডা মাথায়, ঠিক আছে? যারা যারা গ্রস প্রফিট বুঝছো লেখো গ্রস প্রফিট ক্লিয়ার। এই হাঁচি দেয় ক্যাডারে, পাশের বাসার আন্টি হাঁচি দিচ্ছে। আচ্ছা, খেয়াল করো, এটা কিন্তু অনেকে বুঝতে, হ্যাঁ বুঝে গেছো, বুঝে গেছো। দেখছো, দেখো কত ভালো তোমরা বুঝে গেছো। আচ্ছা,
যেহেতু নিট ইনকাম আছে, আবার আমার কি আছে, তোমার নেট ইনকামের সাথে আবার কি আছে, অপারেটিং এক্সপেন্সটা আছে, তাহলে এটার সাথে এটা যোগ করে দিলে গ্রস প্রফিট চলে আসবে। এখন গ্রস প্রফিট যেহেতু চলে আসছে, কত আসছে জানি আমার, 35,000 টাকা। গ্রস প্রফিট যেহেতু চলে আসছে, তাহলে আমি কি করতে পারবো এখন, আমি বাকি অঙ্কটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, হচ্ছে আরেকবার বুঝাইতে বলতেছে পোলাপানি, আরেকবার বোঝার চেষ্টা করো। শোনো, আমাদের নিয়ম হচ্ছে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট আসে, এখান থেকে আমরা অপারেটিং এক্সপেন্সটা বাদ দিলে নেট প্রফিট আসে। ঠিক আছে, আমার নেট প্রফিট কত আছে, 28,990, 950। আমি কিন্তু এই 28,950-এর সাথে যদি আমি অপারেটিং এক্সপেন্সটা যোগ করে দিই উল্টা, মানে যেহেতু গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে যেহেতু নেট মুনাফা আসে, নেট মুনাফার সাথে উল্টা অপারেটিং এক্সপেন্স যোগ করে দিলে আমাদের গ্রস প্রফিট চলে আসবে। সেক্ষেত্রে আমি কি করলাম, এই 28,950 টাকারে অপারেটিং এক্সপেন্স আমার একটা আছে ইন্টারেস্ট, সেটা যোগ করে দিলাম, আমার গ্রস প্রফিটটা চলে আসছে। তো এখানে আমার সূত্রটা কি দাঁড়ালো, সূত্রটা এটা দাঁড়াইছে যে গ্রস প্রফিট নেট প্রফিট সমান সমান অপারেটিং এক্সপেন্স। আমার গ্রস নেট প্রফিট অপারেটিং এক্সপেন্সটা আমার এখানে কোনটা আছে দেখো, অপারেটিং এক্সপেন্স মানে কি পরিচালন ব্যয় অথবা অন্যান্য ব্যয়, মানে মূল কথা হচ্ছে গ্রস তোমার প্রত্যক্ষ খরচের পরে যে খরচগুলো আছে সবগুলো আসবে। তাহলে এখানে কিন্তু আমরা একটা খরচ দেখতে পাচ্ছি, শুধুমাত্র ইন্টারেস্ট। তখন আমরা এটাকে আবার কি করলাম, এই সূত্র প্রয়োগ করে আমরা যোগ দিলাম, যোগ দিয়ে আমরা কিন্তু পেয়ে গেছি কত, 35,000 টাকা আমরা গ্রস প্রফিট পেয়ে গেছি। তাই গ্রস প্রফিট যেহেতু 35,000 টাকা আমরা পেয়ে গেছি, তাহলে এখন আমরা এখানে কি করতে পারবো, আমরা বের করে ফেলতে পারবো কস্ট অফ গুডস সোল্ড। তাহলে খেয়াল করে দেখো, আমাদের গ্রস প্রফিটের নর্মালি সূত্র কি ছিল, সেলস মাইনাস কি কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে খেয়াল করে দেখো, আমার গ্রস প্রফিট হচ্ছে 35,000 টাকা, আর সেলস হচ্ছে কত, এই দেখো সেলস সঙ্গে দেওয়া আছে 6,90,000, তাহলে 6,90,000। আর গ্রস প্রফিট কত, কস্ট অফ গুডস সোল্ড কত আমি বের করে নিব। তাহলে আমার এখানে কস্ট, আচ্ছা কস্ট অফ সিডি দিয়ে দিলাম, ঠিক আছে, কস্ট অফ সেটা লিখতেছি, যাও, কস্ট অফ গুডস সোল্ড। এখন তুমি এটা যদি উলট পালট করো, তাহলে কিন্তু তোমার এখানে মানটা চলে আসবে। তাহলে সুতরাং কস্ট অফ গুডস সোল্ড কি থাকলো, সুতরাং কস্ট অফ গুডস সোল্ড কি দাঁড়ালো, যে 6,90,000 মাইনাস কত, 35,000। কিভাবে আসলো দেখো, সূত্রটা আরো সহজ করে আমি তোমাদের যদি বুঝাই খেয়াল করো। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট বের হয়, তাহলে সেলস থেকে গ্রস প্রফিট বাদ দিলে, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে যদি তোমার গ্রস প্রফিট বের হয়, সেলস থেকে গ্রস প্রফিট বাদ দিলে কি বের হবে, কস্ট অফ গুডস সোল্ড বের হবে। তো এখানে আমি এটাই করছি, তোমাকে জাস্ট একটু উল্টাপাল্টা করে দেখাইলাম যে আমি কি করছি, আমি হচ্ছে সেলস থেকে কস্ট অফ গুডস প্রফিট বাদ দিছি, আমার এখানে কি কস্ট অফ গুডস সোল্ড চলে আসবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত আসলো, 6,90,000 মাইনাস কত, 35,000, তাহলে কত হলো, 6,55,000। তাহলে এখানে আমি যদি এটা বসাই দিই, আমার আনসারটা কি হয়ে যাবে, হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই একটু 3 নম্বরটা ক্লিয়ার লিখে দাও, সবাই একটু 3 নম্বরটা ক্লিয়ার লিখে দাও, সবাই একটু 3 নম্বরটা ক্লিয়ার লিখে দাও। ওকে, সবাই একটু 3 নম্বরটা ক্লিয়ার লেখো, যে লেখো 3 ক্লিয়ার। সবকিছু কি সহজ, এই সবকিছু কি সহজ লাগবে, কিছু কিছু বিষয় কঠিন লাগবে, বুঝছো। লেখো 3 ক্লিয়ার লেখো, আরো অঙ্ক আছে দেখাইতে হইব, তোমরা যা শুরু করছো শেষ করে লাইবা আমার জীবনটা। আচ্ছা, এখান থেকে আর কি দেখাই দেবো, কোনো ডেপ্থ রেশিও দেখাই দেবো, বা বাকিগুলো পারবা, এটা তো সূত্র পারলে হবে। এরপর হচ্ছে এভারেজ কালেকশন পিরিয়ড, এভারেজ কালেকশন পিরিয়ডের সূত্র লিখলে তুমি পারবা। অ্যাকাউন্ট রিসিভেবল দিবা, নিচে হচ্ছে 360 দিলে হয়ে যাবে অঙ্কটা। আচ্ছা,
আচ্ছা, এটা আইলেও এগুলা কঠিন আসে না অবশ্য। আচ্ছা, আর কি সমস্যা আছে তোমাদের? হ্যাঁ, 3 নাম্বার। আছে এরপর হচ্ছে তোমাদের আরেকটা বিষয়। না রে ভাই, শুরু থেকে আর বুঝাইতে পারবো না, আজকে ক্লাস নিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। বাইরে ভাই 7টা থেকে ক্লাস নিতেছি রে ভাই, 7টা থেকে ক্লাস নিতেছি। ওকে, এটা রিকোয়ারমেন্ট 5 বুঝে দেবো না, এটা না, ডেপ্থ রেশিও, ঠিক আছে। আচ্ছা, ডেপ্থ রেশিওর সূত্রটা হচ্ছে, নিচে হচ্ছে টোটাল অ্যাসেটস উপরে কি ডেপ্থ। ডেপ্থ মানে বুঝো রেন, ডেপ্থ মানে কি রেন। তাহলে তোমার টোটাল অ্যাসেটস কত, তুমি টোটাল অ্যাসেট যোগ করো। টোটাল অ্যাসেটস কত দেখো, যে যোগফল কেন দেওয়া নাই নাকি বইয়ে, না আমি করি নাই। আচ্ছা, তাহলে তুমি টোটাল অ্যাসেটসটা যোগ করো। টোটাল অ্যাসেটস কত হবে এখানে দেখো তো, এই যে এটা অ্যাসেটস, এটা অ্যাসেটস, এটা অ্যাসেটস, নেট ফিক্সড অ্যাসেটস, এই সবগুলা টোটাল অ্যাসেট যোগ করে দাও তো কত হয়? 50 আর হচ্ছে 70, 1,20,000 আর হচ্ছে 2 লাখ, 3,20,000 আর হচ্ছে 3,25,000 আর হচ্ছে 1.5 লাখ। তাহলে 3,25,000 আর 1.5 লাখ কত রে, আমি তো ভুলে গেছি গা। তাহলে দাঁড়া, 3,25,000 যোগ হচ্ছে 1.5 লাখ, তাহলে টোটাল হচ্ছে 4,75,000 টাকা। তাহলে টোটাল এসেস কত? 4,75,000 টাকা। ওকে, এই ডেপ্ট মানে কি জানো নি? রেন বা রেন পত্র, লং টার্ম ডেপ্ট। এই যে শুধুমাত্র এটা আসবে, এই যে এটা 55,000 টাকা, এখানে 55,000 টাকা বসাইবা, তাহলে যেটা মান আসবে এটাই আনসার। তাহলে ভাগ দিয়ে আমি, তাহলে 55,000, এই স্যার 55, কি রে ভাই ক্যালকুলেটার এমন খরচ কে? 55,000 ভাগ হচ্ছে 4,00,000 কত, 75,000, তাহলে কত হইলো? হুম, তোমার এই 11.5, ঠিক আছে, এটা হচ্ছে তোমার আনসার। ওকে, দেখো বুঝছো কিনা। আচ্ছা, তাহলে এটাও তোমাদের ক্লিয়ার। রেশিও মানে জাস্ট বসাইবা, আনসার, এটা আনসার দিয়ে দিবা, যে তোমার টোটাল অ্যাসেটস এর তুলনায় ডেপ্টের এটা হচ্ছে এই পরিমাণ অনুপাত আছে, এটা হচ্ছে অনুপাত। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের এখানে আরেকটা অঙ্ক আমি বলি। এখানে কি কি জানি সমস্যা, আমি যতটুকু জানি 4 নম্বরের সমস্যা আছে তোমাদের। 4 নম্বরে আরেকটা হচ্ছে কি 6 নম্বর সমস্যা, এই যে 6 নম্বর দুইটা, 4 নম্বর আর 6 নম্বর সমস্যা। তাহলে 4 নম্বর আর 6 নম্বর সমস্যাটা একটু আমি সলভ করে দিচ্ছি, একটু দেখো। আচ্ছা, তো রিকোয়েন্ট 4 কি বলছে দেখো, রিকোয়েন্ট 4। আচ্ছা, রিকোয়েন্ট 4, রিকোয়েন্ট 4 কি বলছে? ডেপ্ট টু ইকুইটি রেশিও, ঠিক আছে। ডেপ্ট টু ইকুইটি রেশিও মানে হচ্ছে কি ইকুইটির তুলনায় ডেপ্ট কত পার্সেন্ট বা কিরকম, এটা বের করতে বলছে। কোন নম্বর কত? 4। আচ্ছা, খেয়াল করে দেখ, তাহলে ডেপ্ট টু, আজকে আমি নিজে হ্যাং হয়ে গেছি, দেখুন আমি একটা জিনিস 2বার পড়াইতেছি না, তোমরা বুঝলে বুঝতেছো, না বুঝলে কাজ পাতাইতেছো। ডেপ্ট টু ইকুইটি রেশিও, ডেপ্ট টু ইকুইটি কিন্তু বলছে, মানে ডেপ্ট টু ইকুইটি মানে কি ইকুইটি নিচে থাকবে, ডেপ্ট উপরে থাকবে। তাহলে এখানে হচ্ছে তুমি দেবে ডেপ্ট নিচে কি ইকুইটি, ইকুইটি ক্যাপিটাল দিবা, ইকুইটি মানে কি ক্যাপিটাল, ইকুইটি ক্যাপিটাল দিবা, ঠিক আছে। ওকে, সূত্র হয়ে গেছে ইকুইটি ক্যাপিটাল। আচ্ছা, এখন স্টক হোল্ডার্স ফান্ডও দিতে পারো, ইকুইটি ক্যাপিটাল দিতে পারো, তোমার ইচ্ছা। তাহলে আমাদের মানটা এখন কিভাবে আসবে দেখো। তাহলে আচ্ছা, ওরা যেটা লেখছে এটা লিখবো, ওরা লেখছে স্টক হোল্ডার্স ফান্ড লেখছে, মানে শেয়ার মালিকদের ফান্ড, আর আমি লিখবো অথবা তো হবেই। আর আমি ইকুইটি ক্যাপিটাল মানে কি তোমার মূলধন, মালিকানা মূলধন, এটাই। আচ্ছা,
তাহলে ডেপ্ট হচ্ছে আমার কত, ডেপ্ট আমি বের করে ফেলবো। এই যে দেখো 12% বন্ড, এটা হচ্ছে ডেপ্ট কত, 4,20,000 টাকা। উপরে লেখা হচ্ছে কত, 4,20,000 টাকা। আচ্ছা, আর মালিকানা তহবিল কত আছে একটু খেয়াল করে দেখো। মনে রাখতে হবে এখানে মালিকের যে অংশটা দায় পাশে, এই মালিকানা অংশ এবং দায় পাশে মালিকের যে অংশটা, এটা হচ্ছে দায়, এটা আসবে না। এটাও দায়, এটা আসবে না। এটাও দায়, আসবে না। তাহলে বাকি থাকে কোনটা, তিনটা, কমন স্টক, রিটেন আর্নিং, জেনারেল রিজার্ভ। তাহলে তিনটা যোগ দিলে কত হয়, 2,30,000, 2,70,000, তাহলে 2,70,000। তখন তুমি এখানে নিচে দিবা 2,70,000। তো ভাগ দিলে এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে তোমার আনসার। আনসার কত হইলো, 4,20,000 ভাগ 2,70,000। তাহলে 1.56 অনুপাত 1 দিতে হবে। 1.56 অনুপাত 1 দিতে পারবে। তাহলে এই হচ্ছে তোমার 4 নাম্বার। সবাই 4 নাম্বার ক্লিয়ার লিখে দাও তো দেখি। হ্যাঁ রুহি, দেখতেছি। আপনি কি স্যার অনার্স এমএ কমপ্লিট করছেন নাকি বাকি আছে? বাকি নাই রে ভাই, আমার এখনো সবকিছু কমপ্লিট হয়ে গেছে রে ভাই, কোনো বাকি নাই। মাস্টার্স আমি এখনো পরীক্ষায় দিছি না। মাস্টার্স তো আমি কমপ্লিট করতে পারতাম আরো 2 বছর আগে, মাস্টার্স পরীক্ষা দেই নাই। 5 নাম্বারটা কি বলছে এটা আরেকটু বুঝেন। 5 নাম্বার কোনটা, যেটা, এটা হচ্ছে প্রপার্টারি রেশিও। আচ্ছা 6 নাম্বারটা তো বুঝাইতে হবে। আচ্ছা প্রপার্টারি রেশিওটা একটু বুঝিয়ে দিই নাকি। এখানে সূত্রটা জাস্ট মনে রাখতে হবে, আর ইকুইটি ক্যাপিটাল একটু খেয়াল রাখতে হবে। প্রপার্টারি রেশিওটা হচ্ছে এটা না, আচ্ছা স্মার্টবোর্ড হ্যাং করছে, ক্যালকুলেটর হ্যাং করছে, আমিও হ্যাং, ঠিক বলছো। আচ্ছা রিকমেন্ড 5, প্রপার্টারি রেশিও দেখো, প্রপার্টারি রেশিও। ভাই এটা তো আরো সহজ রে ভাইয়া। প্রপার্টারি রেশিও মানে হচ্ছে কি, নিচে হচ্ছে টোটাল অ্যাসেটস, টোটাল অ্যাসেটস, উপরে কি প্রপার্টারি ফান্ড বা ইকুইটি ফান্ড অথবা স্টক হোল্ডার্স ফান্ড, মানে একটু আগে আমি যেটা বের করেছি, হ্যাঁ, অথবা ইকুইটি ফান্ড। ঠিক আছে, তাহলে ইকুইটি ফান্ড লিখতে পারো, ইকুইটি ফান্ড অথবা ক্যাপিটাল। তাহলে ইকুইটি ফান্ড একটু আগে বের করছি কত, 2,70,000। কি ভাই আজকে কি হলো আমার, 2,70,000। আচ্ছা, আর টোটাল অ্যাসেটস কত, এই যে দেখো দেওয়া আছে 8,40,000। তাহলে হচ্ছে 8,40,000 ভাগ দিলে যা আসে তাই আনসার। ঠিক আছে, আনসার কত আছে এখানে, 0.32। তাহলে 0.32 অনুপাত কত, 1। ঠিক আছে, তোমরা চাইলে এখানে কিন্তু অনুপাত 1 দিতে পারো। ওকে ওকে, এখানে কি আরো সমস্যা আছে দেখো তো, বলো আরো সমস্যা আছে কিনা। নিয়ম সূত্রগুলো আমি লিখে দিব, সমস্যা নাই। এই সূত্রগুলো তোমাদের নোট করতে বলছিলাম, বইয়ের মধ্যে আছে। ওই যে ছুটি চাইতেছে অনেকে। আচ্ছা ছুটি দিতেছি, আরেকটা জিনিস খেয়াল করো, মূলধন গিয়ারিং অনুপাতটা দেখা যায়, ক্যাপিটাল গিয়ারিং অনুপাত। ঠিক আছে, এক, আরে এমনিতে মুচ্ছে খুলবে না তোর, আবার কি পুনরায় আহস, কিছু বুঝি না। আচ্ছা তাহলে খেয়াল করে দেখো, এই লাস্টেরটা একটা করে দিতেছি, তোমাদেরকে আর কষ্ট দিব না। এটা 6 নম্বরটা, ক্যাপিটাল গিয়ারিং অনুপাত, রিকোয়ারমেন্ট 6। ঠিক আছে, ক্যাপিটাল গিয়ারিং অনুপাত, গিয়ারিং রেশিও। আচ্ছা, ক্যাপিটাল গিয়ারিং রেশিও হচ্ছে তোমার, নিচে হচ্ছে মালিকানা তহবিল, উপর হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং। হ্যাঁ বুঝতে পেরেছি একটু আগে যেটা, নিচে হচ্ছে ইকুইটি ক্যাপিটাল বা ইকুইটি ফান্ড, ইকুইটি ফান্ড, আর উপর হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং, ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং, বিয়ারিং ফান্ড।
ঠিক আছে, আমি বলি তোমাকে ইকুইটি ফান্ড কিন্তু তোমরা বুঝছো যে এখানে মালিকের যে টাকাগুলা সেগুলা, এটা হচ্ছে কত, 2,70,000 টাকা বের করছে। আর ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং বলতে বোঝাচ্ছে স্থির খরচযুক্ত তহবিল। তুমি দেখো তো এখানে এমন কোন তহবিল আছে যেটাকে স্থির মানে ইন্টারেস্ট দিতে হয়? দেখো তো আছে কিনা। তোমাদের কাছে একটা কোশ্চেন, বলো তো দেখি এখানে কোন তহবিলটা আছে যেখানে আমাকে স্থির একটা খরচ দিতে হয়, মানে ইন্টারেস্ট দিতে হয়? বলো তো দেখি এখানে কোনটা আছে, বলো। একটু কমেন্ট করো, তাহলে ওইটা বসাই দিব। একটু কমেন্ট করো, ঠিক আছে? 27 জন আছো, ছুটি তো তোমরা নিজেরা নিয়ে নিছো। আচ্ছা, ছোট সূত্রগুলা দিব না, সমস্যা নাই। আচ্ছা, একটা সুন্দর একটা আমি রিপ্লাই পাইছি, আমার অনেক ভালো লাগছে। নিউ নিউ সূত্রগুলো কই পাবো? বলতেছে শ্বশুর বাড়ি রান্না করে। আনিকা, তোমার শ্বশুর শাশুড়ি যদি জানে এরই, তাহলে এই সূত্রগুলা, নতুন নতুন সূত্রগুলা তোমার বাপের বাড়ি আয় পড়বো। আচ্ছা, তাহলে এই ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং মানে হচ্ছে স্থির খরচযুক্ত তহবিল, মানে এমন একটা তহবিল যে তহবিলের জন্য তোমাকে স্থির একটা খরচ দিতে হয় বা ইন্টারেস্ট দিতে হয়, তাহলে এটা হচ্ছে সেই খরচ, মানে 12% বন্ডের যে সে টাকাটা। তাহলে তুমি মান বসাও। যে ভাই কই গেল, করে এই কই গেল। তাহলে 2,70,000, আর স্থির খরচযুক্ত তহবিল কত টাকা? 4,20,000 টাকা। তাহলে এখানে তুমি 4,20,000 টাকা দাও, তাহলে যা মান আসে সেটাই তোমার কি আনসার। ঠিক আছে, তাহলে হচ্ছে 1.56 অনুপাত 1। যাই হোক, তোমাদেরকে আর কষ্ট দিব না। যদি আমি পারি চ্যাপ্টারে তোমাদেরকে শীট দিব। ঠিক আছে, এই যে অনেকে তো পাইরে গেছে গা, অনেকে পাইরে গেছে গা। ঠিক আছে, তোমাদেরকে অনেক কষ্ট দিছি। দেখো, সবাই অলকাল লিখে দিলে আমি তোমাদেরকে একটা ছুটি দিব আজকে। সবাই অলকাল লেখা দাও, ঠিক আছে? আজকে আমি নিজেও হ্যাং হয়ে গেছি গা। ওকে, সবাই অলকাল লিখে দাও, বুঝতে পারছো? আচ্ছা, নিউ নিউ সূত্র বলে শ্বশুর বাড়ি রান্না করে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তাহলে আর কোনো কিছু নাই। তোমাদের সাথে আমার নতুন টপিকস নিয়ে আসবো ইনশাল্লাহ, নতুন টপিকস। ওকে, যা করাইছি এনাফ। যা পারো ওই চ্যাপ্টার থেকে চেষ্টা করবো মুখস্থ করে রাখার জন্য সূত্রগুলা। এখান থেকে পরীক্ষা আসবে, মানে পরীক্ষায় এত আহামরি কঠিন কিছু আসে না। এই যে আজকে যেমন 2-4টা প্রশ্ন আলোচনা করছে, এরকম জটিল প্রশ্ন আসেই না, এ পর্যন্ত আসে নাই। তুমি দেখো যে বিগত ইয়ারগুলোতে যেগুলো আসছে নর্মাল, একবারে নর্মাল প্রশ্নগুলো আসছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।